तो আগের দিন আচ্ছা, বাড়ির কাজ কেউ করেছেন কি? স্যার দেখা হয়েছে কিন্তু না প্রচুর মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, পাচ্ছি না যেমন? একটার। মানে খুঁজতে যাচ্ছি, মনে হচ্ছে এইটার হবে, ওইটা হবে না, মানে এগুলো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো গুলিয়ে যাবেই। মানে প্রথম প্রথম এগুলো তো আগে করাও হয়নি যখন পড়তাম, এখন হচ্ছে তো নতুন নতুন প্রচুর গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা হবে, আবার মনে হচ্ছে এটা হবে না, এটা কি হবে, এগুলোই মাথায় আসছে। যেমন কিছু করেছেন তো বলুন। সে কিছুই করা আমি বুঝতে মানে করতেই পারছি না, আটকে ঠিক। খুবই খুবই আটকে যাচ্ছি। এখানে তো বুঝতে পারছি, যখনই উদাহরণটা দেখছি বুঝতে মানে হয়ে যাচ্ছে পুরো, মাথা থেকে আউট হয়ে যাচ্ছে পুরো। আচ্ছা, তবু কোন জায়গাটায় ওইরকম অসুবিধা হচ্ছে একবার যদি বলতে পারেন তো ভালো। মানে স্যার শ্লোকগুলো তো দেখছি গীতাটা বের করে, তবে শ্লোকগুলোকে দেখার পর যখন মনে হচ্ছে যে এই পাঁচটা যেন আমি কুরবান নিয়ে মানে এই ওই উদাহরণগুলো যখন দেখছি, তখন মনে হচ্ছে হয়তো এইটা একটা আসবে, তখন মনে হচ্ছে এটা কি সত্যি আসবে না আরো কি অন্য, মানে এইগুলো তো কনফিউজড হয়ে যাচ্ছি আমি প্রচুর, মানে কি করব বুঝতে পারছি না। মানে শ্লোকটা মানে যখন উদাহরণ দিয়ে আপনি সূত্রটা ওগুলো তো বুঝতে পারছি, ওগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, হুম। কিন্তু যখন করতে নিয়ে যাচ্ছি তখনই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালটা তো করতে হবে, মানে থিওরি পড়ে গেলে শুধুমাত্র হবে না, প্র্যাকটিক্যালটাও বিশেষ করে ওইটার জন্যই তো অত সকাল করা। হ্যাঁ শ্লোক স্যার, পড়ে তো মানে বুঝতে পারছি। অনেক জায়গা তো আসছে, আমি তো দেখিয়ে দিলাম, অসুবিধা হওয়ার কথা নয় অতটাও। আহ, কোনো কোনো জায়গায় তো কনফিউজ থাকবে, সেইটা ছেড়ে দিলেই হচ্ছে, পরেরটা দেখতে হবে। হুম। হ্যাঁ স্যার, মানে একটা ছেড়ে দিয়ে আমি আর মানে পরেরটা প্রতি আর মানে ইন্টারেস্ট আসছে না, আমি পাচ্ছি না বলে এই জন্য মনে হয় হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এখন তো হবেই, কারণ পুরোটা আমাদের পড়া হয়নি এখনো পর্যন্ত। তাহলে যে সকল সন্ধিগুলো আমরা বুঝতে পারছি না সেগুলো তো ওরকম হবেই, কিন্তু যেগুলো হয়েছে, যা পড়ছি তার মধ্যে সেইখান থেকে উদাহরণ খুঁজে বের করানো। হুম। আচ্ছা আমি চেষ্টা করছি স্যার, করছি, হুম। তারপর আমি বলবো, বুধবারটা বলবো স্যার। আচ্ছা, তাহলে আমরা আগের দিন। হ্যাঁ। ये युयुत्सव होगा क्या शब्द প্রত্যেকটা संधि में? শব্দই কি হুম, বলুন। युयुत्सव शब्द होगा ना संधि में? यू प्लस उत्सव। नहीं ना, नहीं। पहले श्लोक बोलिए एक बार, कौन सी श्लोक है? ये प्रथम श्लोक का ही था सर। युयुत सवह। नहीं। हम्म। अ, यहाँ पर नहीं है, कुछ भी नहीं है। अच्छा। ठीक है। इसलिए थोड़ा पांडव। इसलिए अच्छा, थोड़ा समझना पड़ेगा। वो पद का ज्ञान चाहिए, मतलब ये सुबंत पद है या तिङंत पद है, उसमें मूल ओके, अच्छा प्रातिपदिक अच्छा क्या है, वो सब थोड़ा जानना पड़ेगा। नहीं तो जैसे अच्छा। कि मैंने एक बार बोला था कि अ, जैसे कि महेश्वासा ये एक पद है, तो यहाँ पर आप हम्म। संधिच्छेद करना चाहे, मतलब कर सकते हैं महेशु आशा, ऐसा करके अच्छा। छेद कर सकते हैं। इको एनर्जी सूत्र में किसी को लग सकता है कि इको एनर्जी इसमें संधि है, लेकिन संधि नहीं है। ओके। और सर किम कुर्वत? अ, किम किम अपूर्वत, पांडव किम अपूर्वत, यहाँ पर तो किम हाँ। अपूर्वत ये है, तो हम्म। हमारा पढ़ाया हुआ संधि में से तो कुछ नहीं है यहाँ पर। ओके, अच्छा अच्छा। उसके संधि पांडवानी। मैच करके हिसाब से निकालना होगा आपको, हाँ, जो संधि हम लोग पढ़े पांडवानी हैं। यहाँ पर हो सकता है। पांडवा पांडवानी। से होगा, वो होगा सर। पांडव अनीकम, अकस्वरने अच्छा। दीर्घ, पांडवानीकम, ओके। इस स्थल में हो सकता है, ऐसे ही कुछ कुछ है। ठीक है सर, तो फिर वापस ध्यान से देखना पड़ेगा। ठीक है सर, मैं हम्म। देख के बताऊंगा आपको। गीता से करना है ये भी कुछ नहीं है, आप कुछ भी पढ़िए, वहां से कर कीजिए, कोई भी ओके सर। किताब पढ़ लीजिए, वहां पर जो मिलेगा ऐसे कि वहां से करना तो चाहिए। ठीक ठीक है है। सर। हाँ, क्योंकि गीता थोड़ा टफ हो जा रहा है ना हम लोग का, वैसे। हम्म। ठीक है सर।
हाँ ठीक है सर, मैं देखती हूँ और देख सकती ठीक है ठीक है। তো আগের দিন আমরা কি পড়েছিলাম তাহলে? পররূপ আর পূর্বরূপ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছিল। সকন্ধবাদিষু পররূপম বাচ্যম, এই বার্তিকটা দেখা হয়েছিল। অকস্বরণে দীর্ঘ এঙ পদান্তাদ অতি, হ্যাঁ, অতদূর পর্যন্ত আমাদের হয়ে গেছিল, এঙ পদান্তাদ অতি পর্যন্ত। হুম। আজ আমাদের নতুন একটা সূত্র আসছে। তো আমরা অতদূর পর্যন্ত যেগুলো পড়লাম, তো সেখানেই এই সমস্ত সন্ধিগুলোকে আমরা দেখতে পাচ্ছি যেখানে অজ বর্ণকে নিয়েই কাজ হচ্ছে। হুম। এখনো পর্যন্ত যা আমরা সূত্র দেখেছি সেই সকল সূত্রতে অকস্বরণে দীর্ঘ, অচন্ত্যাদি, সকন্ধবাদিষু পররূপম বাচ্যম, তাছাড়া এঙ পদান্তাদ অতি, এর আগেও যে সকল সূত্রগুলো আমরা দেখলাম, এচয় বা আবহ ইকোয় আনাচি থেকে শুরু করে এই সমস্ত সূত্রে আমরা দেখতে পেয়েছি কি যে সব জায়গাতে কিন্তু অজকে আশ্রয় করেই কোনো না কোনো কাজের বিধান করা হচ্ছে। অজকে আশ্রয় করেই কার্য বিধান যেহেতু করা হচ্ছে, এই জন্য এখানে এই সকল সন্ধিগুলোকে আমরা অজ সন্ধি বলি। সর্বসাধারণ নাম হচ্ছে কি অজ সন্ধি। অজ সন্ধির মধ্যেও আমরা কিছু কিছু ভেদ দেখেছি, যেমন সবর্ণ দীর্ঘ সন্ধি, এখানে পূর্বরূপ সন্ধি, পররূপ সন্ধি, এরকম কিছু কিছু আমরা কিন্তু আরো ভেদ দেখেছি অজ সন্ধির মধ্যেই, যেগুলো হচ্ছে অবান্তর ভেদ। হুম। তো এরকম ভাবে এক একটা প্রকরণ এক একটা সূত্র থেকে আমরা দেখেছি। তো এখানে আর একটা প্রকরণ শুরু হচ্ছে আজ। সেখানে প্রকৃতি ভাব, অজসন্ধির মধ্যে একটা অংশ হচ্ছে প্রকৃতি ভাব বিধান। প্রকৃতি ভাব বিধান বলতে যেখানে সন্ধি কোনো প্রাপ্ত হচ্ছে কিন্তু সন্ধি করা চলবে না। হ্যাঁ, সন্ধি প্রাপ্ত আছে কোনো সূত্রের দ্বারাতে, কিন্তু সেখানে সন্ধি করা চলবে না, এরকম যে অংশ হয়ে যায় কিছু কিছু জায়গা আছে, তো সেগুলোকে আমরা প্রকৃতি ভাব বলি। তো সেই প্রকৃতি ভাব সন্ধির জন্য আমাদের এখন উপক্রমণ বা ভূমিকা, এখানে উপক্রমণিকা শুরু হচ্ছে। তার জন্য আমাদের কিছু সূত্র আগে থেকে জানতে হবে। সেই তার মধ্যে একটা সূত্র হচ্ছে দূরাৎ ধূতে চ। কি সূত্র আছে? দূরাৎ ধূতে চ। দূরাৎ ধূতে চ, এটা হচ্ছে কি এক ধরনের সংজ্ঞা সূত্র। আমরা অনেক ধরনের সংজ্ঞা সূত্র পড়েছি, এটাও হচ্ছে একটা সংজ্ঞা সূত্র। এই সূত্রের দ্বারা প্লুত সংজ্ঞা বিধান করা হচ্ছে। প্লুত সংজ্ঞা বিধানের জন্য আমরা আগে একটা সূত্র পড়েছি। কি সূত্র? क्या चीज सर, वापस बोलेंगे एक बार क्वेश्चन? हाँ, प्लुत संज्ञा के लिए पहले से ही हम लोग एक सूत्र पढ़ चुके हैं। वो कौन सी सूत्र है? कौन सा सूत्र है? ह्रस्व दीर्घ प्लुत संज्ञा कौन सूत्र से होता है? প্লুত সংজ্ঞা বিধায়ক সূত্র। হ্যাঁ, আমরা আগে একটা পড়েছি। সেই সূত্রটা কি কেউ বলতে পারবেন? স্যার উকালো, হ্যাঁ, কি পুরো সূত্রটা কি আছে? सर यन हेलो। संधि। বলছিলেন তো একজন, কি আছে? উকালো হ্রস্ব হ্যালো দীর্ঘ। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উকালো হর্ষ উকালহ যশ হর্ষ দীর্ঘ প্লুতঃ। উকালো হ্রস্ব দীর্ঘ প্লুত, এই সূত্রের দ্বারা আমরা দেখেছিলাম প্লুত সংজ্ঞা বিধান করা হচ্ছে। তো সেরকমই আর একটা সূত্র আছে এখানে।
দূরাত ধুতেচ, কি বলা হচ্ছে এখানে? তো এই সূত্রটার অর্থ আমাদেরকে দেখতে হবে। সূত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ আছে। একটা হচ্ছে দূরাত, যেখানে পঞ্চমী অন্ত আছে, ধুতে এখানে সপ্তমী অন্ত আছে, চ এটা হচ্ছে অব্যয়। এক সেকেন্ড। তাহলে দূরাত এটা হচ্ছে পঞ্চমী অন্ত, হুতে সপ্তমী অন্ত, চ অব্যয়। এই সূত্রে বাক্যস্য টেহে প্লুত উদাত্ত, এই সূত্র পুরো সূত্রটাই এখানে অনুবৃত্তি হয়ে চলে আসবে। বাক্যস্য টেহে প্লুত উদাত্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর সূত্রের অর্থ কি হচ্ছে, দূরাত সম্বোধনে, হুতে হুতে মানে হচ্ছে সম্বোধনে, আহ্বান করা, সেটা হচ্ছে সম্বোধন করা। তাহলে দূরাত হুতে মানে সম্বোধনে, বাক্যস্য টেহে প্লুতঃ বাস্যাৎ, বাক্যস্য টেহে প্লুতঃ বাস্যাৎ, প্লুতঃ বাস্যাৎ না করে প্লুত সংজ্ঞা বাস্যাৎ এরকম করতে হবে। তাহলে কি বলা হচ্ছে, দূরাত সম্বোধনে মানে দূর থেকে যদি সম্বোধন কাউকে করতে হয়, এরকম যে বাক্য, সেই বাক্যতে যেটা টি ভাগ, মানে যাকে সম্বোধন করা হচ্ছে যেটা টি ভাগ, সেই টি ভাগের বাক্যের যেটা টি ভাগ আর কি, যাকে সম্বোধন করা হচ্ছে তার নয়, বাক্যের যেটা টি ভাগ, সেই টি ভাগের বিকল্পে প্লুত সংজ্ঞা করা হবে। ঠিক আছে, অর্থ বাংলাতে এখানে লেখাই আছে, দূর থেকে সম্বোধনে যে বাক্য ব্যবহার করা হয় তার টি এর বিকল্পে প্লুত সংজ্ঞা হয়। ঠিক আছে, তাহলে দূর থেকে কাউকে সম্বোধন করার জন্য যে বাক্য আমরা প্রয়োগ করছি, সেই বাক্যে যেটা প্লুত অংশ, টি অংশ, তার বিকল্পে প্লুত করা হচ্ছে। টি বলতে আমরা আগে পড়েছিলাম একটা সূত্র, কাকে টি বলবো সকলেই জানে, কোন সূত্রটা? কোন সূত্রের দ্বারা টি স্যার অচ এই অচ অন্তাদি টি। হ্যাঁ, অচন্তে আদি টি। তাহলে সেই অনুযায়ী একটা বাক্য হচ্ছে আমাদের এহি দেবদত্ত। এহি এখানে হচ্ছে ইড় ধাতুর লোটের মধ্যম পুরুষের এক বচনে এহি এই রূপটা হয়, মানে আগচ্ছ দেবদত্ত, তো দূর থেকে দেবদত্তকে ডাকছে, হে দেবদত্ত, এহি দেবদত্ত। এখানে এটা হচ্ছে কি, দূর থেকে সম্বোধন করার জন্য বাক্য হচ্ছে এটা এহি দেবদত্ত। এই বাক্যের টি ভাগ কোনটা? এই বাক্যে স্যার এহি। টি অর্থ কি বলা আছে, কোনটাকে টি বলবো? স্যার কোন শব্দতে অনেকগুলো অচ এবং হল থাকে, একটা অচও থাকতে পারে, আর অচগুলির মধ্যে অন্তিম যে অচ থাকে, সেই অন্তিম অচ যার আদিতে আছে তাকে টি বলবো। তাহলে এখানে পুরো বাক্য দূরাত সম্বোধনে যে বাক্য, দূর থেকে সম্বোধন করার জন্য প্রযুক্ত যে বাক্য এহি দেবদত্ত, তার আমাদেরকে টি ভাগ দেখতে হবে। এহি দেবদত্ত এই বাক্যের টি অংশ দেখতে হবে। তাহলে এহি দেবদত্ত এখানে টি কোনটা? বাক্য এহি দেবদত্ত, এটা বাক্য। এই বাক্যের মধ্যে আদি অন্তিম যে অজ, অন্তিম অজ কি আছে? অ। দেবদত্ত, এখানে তয়ের পরে যে অটা আছে সেটা, তারপরে আর কিছু নেই, তাহলে সেই অটাই এখানে কি হবে? টি। সেই তার হচ্ছে বিকল্পে প্লুত সংজ্ঞা করা হবে। এই জন্য বিকল্পে প্লুত হয় বলে এহি দেবদত্ত এখানে প্লুত হয়েছে, এহি দেবদত্ত এখানে প্লুত হয়নি। বিকল্প হবে মানে একবার প্লুত সংজ্ঞা হবে আর একবার হবে না, দুটাই প্রয়োগ হবে। এহি দেবদত্ত এটাও প্রয়োগ হবে,
এহি দেবদত্ত, এটাও প্রয়োগ হবে। তো এই হচ্ছে প্লুত সংজ্ঞা বিধায়ক সূত্র। ঠিক আছে, এরকম আরো একটা প্লুত সংজ্ঞা বিধায়ক সূত্র আছে। আচ্ছা, একটা সূত্র আছে ওদ। এটা অনেক সময় বাক্যে আমাদের কাজে লাগে, তো এই জন্য আমি এটা এখানে লিখছি। আচ্ছা, এটা তো এটা হচ্ছে প্লুত সংজ্ঞা নয়, এটা হচ্ছে প্রগৃহ সংজ্ঞা। ঠিক আছে, প্রগৃহ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, প্রগৃহ সংজ্ঞা সূত্র একটা আছে ওদ। এই দুটো দুটো সংজ্ঞাই আমাদের প্রয়োজন, এই জন্য আগে এই সংজ্ঞাটাও বলা হচ্ছে। ওদ একটা সূত্র আছে যেখানে, যেটা হচ্ছে ওদ একটাই পদ আছে এই সূত্রে। এই সূত্রের দ্বারা প্রগৃহ সংজ্ঞা করা হচ্ছে। ওদ এখানে প্রথম আর এক বচন আছে। এই সূত্রে প্রগৃহ আর নিপাত এই দুটোর অনুবৃত্তি হয়ে চলে আসছে। প্রগৃহ আর নিপাত এই দুটার হচ্ছে এখানে অনুবৃত্তি হয়ে আসছে, অধিকার নয়, অনুবৃত্তি। প্রগৃহ আর নিপাত চলে আসছে। ওত বলতে এখানে ওদন্ত নিপাতকে বলতে চেয়েছে। নিপাত মানে হচ্ছে অব্যয়। ঠিক আছে, তো ওদন্ত নিপাতকে বলতে চেয়েছে। ওদন্ত কোন নিপাত, তার কি হবে, প্রগৃহ এই নামকরণ করা হচ্ছে। ঠিক আছে, ওদন্ত নিপাতের প্রগৃহ সংজ্ঞা হয়। এটা হচ্ছে বাংলার অর্থ হলে লিখতে হবে। और ओदंत का मीनिंग क्या होगा? ओकारांत, ओकार अंत में है इसका। ओके, ওকারান্ত নিপাতের কি হবে, প্রগৃহ সংজ্ঞা হবে, মানে প্রগৃহ এই নামটা হবে। তো ওকারান্ত নিপাত একটা আছে। অহো, আমরা অনেক সময় কথা পাঠ করতে গেলে অহো একটা অব্যয় পাই, যেটা হচ্ছে নিপাত একটা। আর অন্তিমে যেহেতু ওকার আছে, এই জন্য এটা কি, ওদন্ত নিপাত। এই ওদন্ত নিপাতের কি হবে, প্রগৃহ এই নামকরণ করা হবে। অহো এই নিপাতটা, অব্যয়টা কোথায় ব্যবহার করা হয়, আশ্চর্য অর্থ বোঝানোর জন্য আমরা অহো এরকম ব্যবহার করি। এটা হচ্ছে একটা ওদন্ত নিপাত। সেই ওদন্ত নিপাতের কি হয়, প্রগৃহ এই নামকরণ করা হয়। তাহলে একটা সঙ্গে আমাদেরকে জানতে হবে কি, দূর থেকে সম্বোধন করার জন্য যে বাক্য প্রয়োগ করছি, সেই বাক্যতে যেটা টি ভাগ, তার প্লুত সংজ্ঞা করা হচ্ছে, প্লুত সংজ্ঞাকে জানতে হবে। আর দূর ওত এই সূত্রের দ্বারা যে প্রগৃহ সংজ্ঞা করা হচ্ছে, সেই প্রগৃহ সংজ্ঞা আমাদের জানতে হবে। এরকম দূরাত সম্বোধনে যেরকম প্লুত সংজ্ঞা জন্য একটা সূত্র আছে, এরকম আরো কিছু সূত্র আছে। ঠিক তেমনি এখানেও ওত এই সূত্রের দ্বারা যেমন ওদন্ত নিপাতের প্রগৃহ সংজ্ঞা হচ্ছে, এরকম আরো কিছু সূত্র আছে যেগুলো প্রগৃহ সংজ্ঞা বিধান করছে, আর যে যার দ্বারা প্লুত সংজ্ঞার বিধান করা হচ্ছে। তো এই দুটো সংজ্ঞার কি ফল, সেই ফলটা এখানে, আচ্ছা,
প্রগৃহ সংজ্ঞার জন্য আরো সূত্র আসছে এখানে, প্রগৃহ সংজ্ঞা দেখানোর জন্য আরো সূত্র আসছে, ফলটা একবারে শেষে আমরা বলবো। তার আগে আমাদের এখানে আরেকটা সূত্রকে জানতে হবে। এই সূত্রের দ্বারাও কিন্তু প্রগৃহ সংজ্ঞা করা হচ্ছে। সূত্রের সম্পূর্ণ শুরু হচ্ছে ইদুদের দ্বিবচনম প্রগৃহম, ইদুদের দ্বিবচনম প্রগৃহম। তো পদচ্ছেদ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ আছে, ইদুদের দ্বিবচনম প্রগৃহম, সব জায়গাতেই প্রথম আর এক বচন আছে। ইদুদের এখানে সমাহার দ্বন্দ্ব সমাস আছে, ইত চ, সেখানে সন্ধি হয়ে ইচ্চ হয়ে গেছে, তটারও চ হয়ে গেছে। ঠিক তেমনি উত চ ছিল, সন্ধি হয়ে এখানে উচ্চ হয়ে গেছে। ঠিক তেমনি এত চ ছিল, তটার এচ্চ এরকম হয়ে গেছে। আমরা হল সন্ধিতে এরকম অনেক সূত্র আসবে, এইরকম যে সন্ধি হচ্ছে সেই সন্ধির জন্য সূত্র আসবে, আমরা পড়বো। ইচ্চ উচ্চ এচ্চ এটি ইদুদেত, সমাহার দ্বন্দ্ব করা হয়েছে। ইদুদেত এটা প্রথম আর একবচনান্ত পদ। ইদুদেত এটা ইদুদেত শুধুমাত্র ইদ উদ এত এরকম বলতে চায়নি, কিন্তু ইদন্ত উদন্ত আর এদন্তকে বলতে চেয়েছে। হ্যাঁ, আর তার বিশেষণ হচ্ছে এইগুলো হচ্ছে দ্বিবচনম এর বিশেষণ। ঠিক আছে, তাহলে ঈদ বলতে ইদন্ত যে দ্বিবচন তাকে বলতে চেয়েছে, ঠিক তেমনি উদন্ত যে দ্বিবচন তাকে বলতে চেয়েছে, এত বলতেও এদন্ত যে দ্বিবচন তাকে বলতে চেয়েছে। মানে ইকার অন্তে আছে এরকম যে দ্বিবচনান্ত শব্দ তাকে আমাদেরকে ধরতে হবে। ঠিক তেমনি দীর্ঘ উকার অন্তে আছে এরকম যে দ্বিবচনান্ত শব্দ তাদেরকে আমার ধরতে হবে, তার গ্রহণ এখানে করতে হবে। ঠিক তেমনি একার অন্তে আছে এরকম যে দ্বিবচনান্ত শব্দ, এরকম শব্দকে আমাদের এখানে বলা হচ্ছে ইদন্তম উদন্তম এদন্তঞ্চ দ্বিবচনম। ঠিক আছে, আরেকবার বলছি কোন কোন শব্দকে ধরতে হবে। দীর্ঘ ইকার অন্তে আছে এরকম যে দ্বিবচন শব্দ, মানে দ্বিবচনান্ত শব্দ। উকার দীর্ঘ উকার অন্তে আছে এরকম যে দ্বিবচনান্ত শব্দ, আর একার অন্তে আছে এরকম যে দ্বিবচনান্ত শব্দ, তাদেরকে আমাদের এখানে গ্রহণ করতে হবে। সেই রকম যে তিন ধরনের শব্দ তাদেরও প্রগৃহ এই নামকরণ করা হবে। ঠিক আছে, তাদেরও কি নামকরণ করা হবে, প্রগৃহ এই নামকরণ করা হচ্ছে। যেমন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, এখানে উদাহরণ দেওয়া আছে হরি, বিষ্ণু, গঙ্গে, এরকম উদাহরণ এখানে দেওয়া আছে। হরি এটা হ্রস্ব ইকারান্ত যে হরি শব্দ বা মুনি শব্দ, তার প্রথমার্ধ দ্বিবচনে কি রূপ হয়, হরি বা মুনি। তো এখানে দীর্ঘ ইকার অন্তে আছে এরকম দ্বিবচনান্ত শব্দ হচ্ছে কি, হরি, এটা তাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনি বিষ্ণু শব্দ আছে, বিষ্ণু শব্দ তাহলে সাধু, সাধুর মতো তো। হ্যাঁ, সাধুর মতো, সাধু সাধু। তো প্রথমার্ধ দ্বিবচনে বিষ্ণু এই রূপটা হয়, সেখানেও আমরা দেখছি অন্তে দীর্ঘ উকার আছে এরকম দ্বিবচনান্ত শব্দ হচ্ছে বিষ্ণু। ঠিক তেমনি একার অন্তে আছে এরকম দ্বিবচনান্ত শব্দ দেখতে হবে, তো তার হচ্ছে গঙ্গে, গঙ্গা গঙ্গে গঙ্গাহা। আরো কি হবে, মালা মালে মালাহা, মালাহা, লতাহা। লতাহা। তো এরকম রূপ হয়। তো লতে মালে এখানে কি আছে, একারান্ত দ্বিবচনান্ত দ্বিবচন। শব্দ আছে। এই সকল শব্দগুলোর কি হবে, প্রগৃহ এই নামকরণ করা হচ্ছে। বোঝা গেল তো, প্রগৃহ এই নামকরণ করা হচ্ছে। এটাই হচ্ছে, অতদূর পর্যন্ত আমাদের খেয়াল করতে হবে। কি কি সূত্র দেখলাম আমরা, দূরাদ্ধূতে এইটা দূর থেকে সম্বোধন করার জন্য যে বাক্য, সেই বাক্যের যেটা টি ভাগ তার প্লুত সংজ্ঞা হবে বিকল্পে। তারপরে আমরা দেখলাম ওত ওকারান্ত যে নিপাত একটাই আছে, অহ বেশির আরো আছে কিনা আমার জানা নেই, অহ এটাই সব জায়গাতে উদাহরণ দেওয়া থাকে। এই যে নিপাত তারও কি হবে, প্রগৃহ এই নামকরণ করা হবে। তো আমাদের প্লুত সংজ্ঞা আর প্রগৃহ সংজ্ঞা হিসাবে দুটো সংজ্ঞাকে এখন আমাদের জানতে হবে, সেটা আমরা দেখলাম। প্রগৃহ সংজ্ঞার জন্য আরো একটা বিশেষ সূত্র আছে, ইদুদের দ্বিবচন প্রগৃহম, এটাও আমরা দেখলাম।
হুম, ইদুদের দ্বিবচনম প্রগৃহম, এর দ্বারা কাদের প্রগৃহ সংজ্ঞা হচ্ছে। এখন এই যে প্লুত সংজ্ঞা আর প্রগৃহ সংজ্ঞা করা হয়েছে, তার কি ফল, সেই ফল বলার জন্য এখানে সন্ধির একটা সূত্র আসছে, প্লুত প্রগৃহা অচি নিত্যম। তো আমি বলেছিলাম যে প্রকৃতি ভাব, তো এটা হচ্ছে সেই প্রকৃতি ভাব বিধায়ক সূত্র, প্লুত প্রগৃহা অচি নিত্যম। এটা কিন্তু বিধি সূত্র। এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ আছে, প্লুত প্রগৃহা প্রথমার বহুবচন, অচি সপ্তমীর একবচন, নিত্যম নিত্যম, এটা দ্বিতীয়ান্ত বলাই ভালো। তো দ্বিতীয়, ঠিক আছে, যেহেতু ক্রিয়ার বিশেষণ হয়, ক্রিয়ার বিশেষণ হলে সেখানে দ্বিবচন দ্বিতীয় বিভক্তি হয়, কর্ম সেটাকে কর্মকারক হিসাবে মানা হয়, আর সেখানে দ্বিতীয় একবচন প্রত্যয় ব্যবহার করা হবে। তো প্লুত প্রগৃহা অচি নিত্যম, এখানে দেখলাম কোনটি কি পদ। এই সূত্রে প্রকৃত্যান্ত পাদমব্য পরে একটা সূত্র আছে, সেই সূত্র থেকে প্রকৃত্যা, এই তৃতীয়ান্ত পদ প্রকৃত্যা, এখানে তৃতীয়া বিভক্তি আছে, তৃতীয়ার একবচন, সেই তৃতীয়ার একবচন প্রকৃত্যা এই শব্দটাকে অনুবৃত্তি করে নিয়ে আসা হচ্ছে। তো এরকম ভাবে সূত্রের অর্থ কিরকম হবে, প্লুতঃ প্রগৃহশ্চ অচি পরে প্রকৃতি ভাবঃ ভবতি, নিত্যম প্রকৃতি ভাবঃ ভবতি। প্লুত সংজ্ঞক আর প্রগৃহ সংজ্ঞক শব্দের কি হবে, যদি অচ পরে থাকে তাহলে সেখানে কি হবে, প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব মানে সে প্রকৃতি যেরকম ভাবে আছে সেরকম ভাবেই থেকে যাবে। প্রকৃতি ভাব মানে হচ্ছে সন্ধির অভাব, ঠিক আছে। সেখানে যে প্রাপ্ত সন্ধি সূত্রের দ্বারা যে সন্ধি প্রাপ্ত ছিল, সেই সন্ধি কিন্তু আর হবে না। তাহলে অচ যদি পরে থাকে তাহলে প্লুতেরও সন্ধি হবে না, আর যেটা প্রগৃহ তারও কিন্তু সন্ধি হবে না, ঠিক আছে। তো একটা বাক্য এখানে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। তো প্রথমে কি বলেছে, অচ যদি পরে থাকে তাহলে যেটা প্লুত বাক্যের বা যেটা প্লুত অংশ তার সন্ধি হবে না, প্রকৃতি ভাব হবে। হুম, তো তার জন্য উদাহরণ হচ্ছে প্রথমে আগচ্ছ কৃষ্ণ অত্র গোশ্চরতি, অত্র গোশ্চরতি, আগচ্ছ কৃষ্ণ, এখানে আগচ্ছ কৃষ্ণ এটা কি সম্বোধনে প্রযুক্ত বাক্য, তাই তো। হ্যাঁ। সেই সম্বোধনে প্রযুক্ত বাক্যের যেটা টি ভাগ, কৃষ্ণ এখানে যে অট আছে সেটা, তার বিকল্পে প্লুত সংজ্ঞা করা হয়েছে। তো যে পক্ষে প্লুত হয়েছে, হুম, সেখানে কৃষ্ণ এখানে অটা প্লুত আছে, তারপরে অত্র এখানে অকার আছে, অচ আছে, তাহলে অচ পরে থাকার জন্য এখানে কি সন্ধি প্রাপ্ত ছিল, কৃষ্ণ এখানে যে অটা আছে আর অত্র এখানে কি সন্ধি প্রাপ্ত ছিল, আহ, আকাশ সাবর্ণের দীর্ঘ। হ্যাঁ, অকস্মাবর্ণের দীর্ঘ, এর দ্বারা এখানে সবর্ণ দীর্ঘ প্রাপ্ত ছিল। কিন্তু এই সূত্রের দ্বারা কি বললো, যেহেতু কৃষ্ণের অটা হচ্ছে প্লুত, প্লুতের পরে যদি অজ থাকে তাহলে সেই প্লুতের প্রকৃতি ভাব হয়ে যায়, সন্ধি হয় না, সন্ধির অভাব হয়। এখানে যে সন্ধি প্রাপ্ত ছিল সেটা হবে না। আগচ্ছ কৃষ্ণ অত্র গোশ্চরতি, এরকমই বাক্যে প্রয়োগ প্রয়োগ করতে হবে। হুম, আগচ্ছ কৃষ্ণ অত্র গোশ্চরতি, এই হচ্ছে প্লুতের উদাহরণ। প্রগৃহ সংজ্ঞা যে করা হয়েছে তার উদাহরণ কি, তো তার উদাহরণ বলছে হরি এতৌ বিষ্ণু ইমৌ গঙ্গে আমু। হরি এতৌ, এখানে হরি এটা হচ্ছে কি প্রথমার দ্বিবচনে আছে, হ্যাঁ। তাই তো। তো দীর্ঘ ইকারান্ত দ্বিবচনান্ত শব্দ হচ্ছে হরি, তার আমরা দেখেছি ইদুদের দ্বিবচনম প্রগৃহম এই সূত্রের দ্বারা প্রগৃহ সংজ্ঞা করা হয়েছে। তারপরে এতৌ, এখানে এ আছে, অচ আছে, তো এখানেও আমাদের কোন সন্ধি প্রাপ্ত ছিল, আকাশ সাবর্ণের দীর্ঘ। এখানে কি করে অপস্বরণে দীর্ঘ হয়, না স্যার, বৃদ্ধি।
হুম, কি হবে? কে বলতে পারবেন? এখানে কি সন্ধি প্রাপ্ত হয়েছে? হরি এ তো এখানে ইকোয়ালিটি প্রাপ্তি হচ্ছে কি এখানে? স্যার প্রশ্নটা কি বললেন একবার বলেন? হুম, প্রশ্নটা কি বললেন আপনি? বললাম এখানে কোন সূত্রের দ্বারা সন্ধি প্রাপ্ত হচ্ছে। ইকোয়ালিটি এই সূত্রের দ্বারা এখানে ইয়ন সন্ধি প্রাপ্ত হচ্ছে, কিন্তু এই সূত্রে বলা হলো যে প্রগৃহের পরে যদি অজ থাকে, হরি এটা আমরা দেখলাম কি প্রগৃহ তারপরে অজ আছে, তো এখানেও ইকোয়ালিটি যে সন্ধি প্রাপ্ত ছিল সেটা হবে না, হরি এতেও এরকমই বাক্যে প্রয়োগ করতে হবে, এখানে সন্ধি করা চলবে না। ঠিক তেমনি বিষ্ণু ইমৌ, এখানেও বিষ্ণু এটা কি দ্বিবচনান্ত, হ্যাঁ স্যার। দীর্ঘ উকারান্ত দ্বিবচনান্ত শব্দ, তার জন্য এরও কি আছে প্রগৃহ সংজ্ঞা আছে। হ্যাঁ তারপরে এখানেও অজ আছে ইকার, এখানে কি সন্ধি প্রাপ্ত ছিল? এখানেও ইকোয়ালিটি এই হ্যাঁ স্যার, সূত্রের ইকো দ্বারা জানাচ্ছি, হ্যাঁ স্যার। সন্ধি প্রাপ্ত ছিল, কিন্তু এখানেও সন্ধি করা চলবে না। ঠিক তেমনি গঙ্গে অমু, গঙ্গে এটা হচ্ছে কি দ্বিবচনান্ত, এদন্ত দ্বিবচনান্ত শব্দ, তার প্রগৃহ সংজ্ঞা আমরা দেখেছি ইদুদের দ্বিবচনম প্রগৃহম এই সূত্রের দ্বারা। তারপরে অমু অচ আছে, এখানেও এখানেও ইকো জানাচ্ছি। কি করে ইকোয়ালিটি সূত্রের অর্থটা কি? স্যার, ষষ্ঠী বিভক্তি যে অন্তে থাকে, ইক স্থানে স্যার অচ আগম হয়। কে বলতে পারবেন ইকোয়ালিটি সূত্রের অর্থ? ইকের স্থানে জনের আদেশ হয় যদি অচ পরে থাকে। তাহলে এখানে প্রাপ্ত হচ্ছে কি গঙ্গে অমু, এখানে প্রাপ্ত হচ্ছে কি? হুম, না স্যার। কেন প্রাপ্ত হচ্ছে না? হুম, কেন প্রাপ্ত হচ্ছে না?
सर यहाँ पे ऊ आ रहा है, इस वजह से ये नहीं लेगा। अमू नहीं नहीं, ऐसा नहीं है। सूत्र का अर्थ देखना पड़ेगा। आप लोग अर्थ ही नहीं देख रहे हैं तो इक के स्थान पर यण की आदेश होगा जब उसके बाद अच रहता है, तो बाद में अच है, लेकिन यहाँ पर इक है क्या? नहीं, ए एकार एकार इक प्रत्याहार में नहीं आती है, नहीं आता। नहीं आता है, इसलिए यहाँ पर नहीं होगा। স্যার আমার মনে হচ্ছে আদেঙ্গুণর সূত্র হবে। কি করে অদেন গুণ সূত্রের অর্থ কি? হুম, কি অদেন গুণ সূত্রের অর্থ কি? এখানে কি সূত্র প্রাপ্ত হচ্ছে? হুম, এচই অবয়ব প্রাপ্ত হচ্ছে কি? হুম, হ্যাঁ স্যার, মনে হুম। পড়েছে। সূত্রের অর্থগুলো নিয়ে একটু ভাবতে হবে, না হলে কিন্তু শুধুমাত্র পড়ে নিলাম বুঝে গেলাম হবে না। হ্যাঁ স্যার, ভাবতে হবে আর প্র্যাকটিক্যালি, তাহলেই প্র্যাকটিক্যালি আসবে, না হলে আসবে না। সূত্রের অর্থটা এবারে ভাব। বুঝতে পারছি। হুম। দ্বন্দ্বে অমু, এখানে এচয় অবয়ব এই সূত্রের দ্বারা অয়াদেশ প্রাপ্ত হচ্ছে, কিন্তু এখানে কি বলা হলো? দ্রুত প্রক্রিয়া অচিনিত্যম। যেহেতু গঙ্গে এটা কি প্রক্রিয়া সংযোগ, তারপরে অচ আছে, তো সেই প্রক্রিয়া সংযোগের পরে যদি অচ থাকে তাহলে সেই প্রক্রিয়া সংযোগের কোনো সন্ধি হয় না, প্রকৃতি ভাব হয়ে যায়। তো এখানেও সন্ধি হচ্ছে না, প্রকৃতি ভাব হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল অচ সন্ধির মধ্যে যা কিছু ছিল তার এক একটা করে স্যাম্পল এখানে দেখানো হয়েছে। এছাড়াও আরো অনেক সূত্রই আছে যেগুলো আমাদের পুরো কভার করা সম্ভব নয়, কিন্তু পুরো বিষয়টা ছোঁয়ানো হয়েছে। আর যে সকল সূত্রগুলো বাকি আছে তাদের খুব একটা মানে কাজেও আসে না। খুব কম কম উদাহরণ আছে, বাকি যেগুলো বেশি উদাহরণ, ম্যাক্সিমাম যেগুলো কাজে লাগে সেগুলো সবই পড়ানো হলো। ঠিক আছে, এরপরে হচ্ছে কোথায় অচ সন্ধি আছে কিরকম না আছে সেটা দেখে দেখে বুঝতে হবে। তার জন্য গল্প পড়তে হবে, সাহিত্য আলোচনা করতে হবে। গীতা সবচাইতে ভালো, যদি গীতা অনেক সহজ সরল লেখা থাকে। এছাড়াও আরো অন্যান্য ছোট গল্প পড়লে সেখানে বোঝা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে অর্থ সন্ধি আমাদের শেষ হলো। এবারে আমাদের হল সন্ধি নিয়ে আলোচনা হবে। হল সন্ধি বলতে যেখানে হল বর্ণকে আশ্রয় করে সূত্রের দ্বারা কোনো কার্যের বিধান করা হয়, হল বর্ণকে আশ্রয় করে, তখন আমরা তাকে হল সন্ধি বলি। হ্যাঁ, তো এই হল সন্ধিতেই আমাদের প্রথম সূত্র আসছে স্তোহ চুনাস চুহু। স্তোষ চুনাস চুহু। হল বলতে আমরা ব্যঞ্জন বর্ণকে বুঝি। হল বলতে হল প্রত্যাহারে যে সকল বর্ণগুলো আছে, হয়বর্ণ থেকে শুরু করে একদম হলের ল পর্যন্ত যে বর্ণগুলো আসছে তাদেরকে আমরা হল বলছি। তো সেই হলকে আশ্রয় করে যে সন্ধি তাকে হল সন্ধি বলছি। এখানে একটা আমরা প্রথম সূত্র দেখতে পাচ্ছি স্তোহ চুনাস চুহু। স্তোহ চুনাস চুহু এই সূত্রে স্তোহ এখানে ষষ্ঠীর এক বচন আছে, চুনা এখানে তৃতীয়ার এক বচন আছে, চুহু এখানে প্রথমার এক বচন আছে। স্তোহ এটা হচ্ছে বিধি সূত্র,
তাহলে স্তোভ এখানে ষষ্ঠী বিভক্তি আছে। তাহলে আমরা একটা নিয়ম বলেছিলাম, সেই নিয়মটা কি মনে আছে কারোর? স্থানে আসবে, স্থানে। হুম স্থানে এটা চলে আসবে, ঠিক আছে। চুনা এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে, তো তৃতীয়া বিভক্তি এখানে কেন হয়েছে, তৃতীয় বিভক্তি কোথায় হয়? তৃতীয় বিভক্তি কোথায় হয়? কর্তা যদি অমুক্ত হয় অথবা করণে, সেখানে তৃতীয় বিভক্তি আমরা সাধারণভাবে জানি, কিন্তু কোথাও কোথাও কোনো শব্দ যোগে, বিশেষ কোনো শব্দ যোগেও তৃতীয়া প্রভৃতি বিভক্তির বিধান করা হয়। তো এখানেও হচ্ছে, সেগুলোকে উপপদ বিভক্তি বলা হয়, আমরা কারক যখন পড়বো তখন দেখব। তো চুনা এখানেও সেরকম উপপদ বিভক্তি আছে। হ্যাঁ, এখানে যোগ শব্দকে আমাদের নিয়ে আসতে হবে, চুনা যোগে, চুনা যোগে, সেই যোগ শব্দ যোগে এখানে তৃতীয় বিভক্তি হয়েছে, ঠিক আছে। স্তোভ এখানে, স্তোভ বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠী আছে, তাহলে প্রাতিপদিকটা কি কেউ বলতে পারবেন কি? স্তোভ যদি ষষ্ঠী হয় তাহলে প্রাতিপদিকটা হচ্ছে এখানে স্তুহু। স্তু প্রাতিপদিক, তার প্রথমার এক বচনে স্তুহু হচ্ছে, ষষ্ঠীর এক বচনে স্তোহ। সাধু শব্দের মতো। স্তোহ মানে হচ্ছে সকার, আর তু, তু বলতে কাদেরকে বুঝবো? তবর্গ। কেন? আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়ঃ। উদিত, উদিত বলতে তু হচ্ছে একটা উদিত। উদিত কি করে? নিজের সমস্ত সবর্ণকে বোঝায়, নিজের সমস্ত সবর্ণের বোধ করায়। তাহলে ত এখানে তার নিজের সমস্ত সবর্ণ কে কে আছে? থ, দ, ধ, ন, তাদের সবাইকেই তু এটা বললেই বোঝাবে, এই জন্য তু বলতে তবর্গকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে স বলতে হচ্ছে সকার, তু বলতে হচ্ছে তবর্গ। তাহলে সকারের স্থানে আর তবর্গের স্থানে, স্তোভ মানে কি? সকারের স্থানে আর তবর্গের স্থানে, ঠিক আছে। চুনা একটা পদ আছে, এখানেও হচ্ছে স চ তুশ্চ ইতি চুহু, বা স চ তুশ্চ ইতি চুহু, তার তৃতীয় এক বচনে চুনা, এরকম রূপ হচ্ছে। চুনা এখানেও তালবস্য আছে আর চু আছে, মানে হচ্ছে চ বর্গের কথা বলতে চেয়েছে, ঠিক আছে। আর স বলতে তালবস্য কথা বলতে চেয়েছে। আরেকটা চু আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে সূত্রের অর্থ সেরকম ভাবে কি আসবে, যে সকার তবর্গয়োঃ স্থানে সকার চবর্গয়োঃ আদেশঃ ভবতি সকার চবর্গাভ্যাম যোগে। তো সেটাই সূত্রের অর্থতে লেখা আছে কি, সকার আর তবর্গের স্থানে सकार वर्गयोः स्थाने सकार च वर्गौ स्तः सकार च वर्गाभ्याम योगे। সকার আর চ বর্গের যদি যোগ থাকে, তাহলে সকার আর চ বর্গের তবর্গের স্থানে সকার আর চ বর্গের আদেশ হবে, ঠিক আছে। কি বললো তাহলে? স্যার মিনিংটা একবার বলবেন? হ্যাঁ, কি বলা হলো? সকার আর তবর্গের স্থানে
যথাক্রমে সকার আর চ বর্গের আদেশ হবে যদি তার ঠিক পরে সকার আর চ বর্গ থাকে। এটা হচ্ছে সূত্রের অর্থ হলো। ঠিক আছে, বাংলা অর্থটা একবার সকলে পড়ুন কি বলতে চাইছে, তাহলে একটু তারপরে আমি বললে আরো ভালো বোঝা যাবে। কি বলা হচ্ছে? সকার এবং ত বর্গের স্থানে সকার এবং চ বর্গের যুগে সকার এবং চ বর্গের আদেশ হয়। ঠিক আছে, এই যে এই ক্রমটা দেখুন, এই তালবস্য আছে, দন্তস্য আছে, ঠিক আছে, তারপরে যদি তালবস্য থাকে তাহলে এই যে দন্তস্যটা তার তালবস্য হয়ে যাবে। ঠিক তেমনি তয়ের পরে যদি তালবস্য অথবা চ বর্গ থাকে, যে কোনো একটা থাকলেই হবে। এই দন্তস্যের পরে শুধুমাত্র তালবস্য থাকতে হবে এরকম নয়। ঠিক আছে, দন্তস্যের পরে যদি তালবস্য চ ছ জ ঝ ঞ এগুলো থাকে দন্তস্যের পরে, তাহলে দন্তস্যের কি হবে? তালব্যস্য হয়ে যাবে। ঠিক তেমনি তয়ের পরে যদি চ ছ জ ঝ এগুলো থাকে তাহলে সেই তয়েরও কি হয়ে যাবে? চ হয়ে যাবে। ঠিক তেমনি থয়েরও ছ হয়ে যাবে, দয়ের জ হয়ে যাবে, ধয়ের ঝ হয়ে যাবে, আর নয়ের ইয় হয়ে যাবে। এটা হচ্ছে সূত্রের অর্থ। ঠিক আছে, তো সকলের অর্থ বোঝা গেছে? यस सर। দন্তস্বর পরে যদি এই পাঁচ ছোটা থাকে তাহলে দন্তস্যে তালবস্য হয়ে যাবে। তয়ের পরে যদি এই ছোটা থাকে তাহলে তয়ের চ হয়ে যাবে। এই হচ্ছে সূত্রের অর্থ। তো সেটাই বলা হয় যে সকার তবর্গয়োঃ স্থানে সকার চ বর্গস্তঃ সকার চ বর্গাভ্যাম যোগে। সকার আর চ বর্গের যদি যোগ হয় তাহলে সকার আর ত বর্গের স্থানে সকার আর চ বর্গের আদেশ হবে। এখানে বিধীয়মানকে, এখানে এদের মধ্যে বিধীয়মানকে কোনটা বিধেয় পদ? বিধেয় পদ মানে কি? विधि के अनुसार जो शब्द लगेगा। जिसका विधान हो रहा है। अच्छा, स का हो रहा है, जैसे और दंत स का हो रहा है, या त और का होगा, थ होगा, थ हो सकता है। तो इस सूत्र में विधेय पद कौन सा है यहाँ पर? स च नहीं, एक नियम बताया गया था कि विधि सूत्र में जो प्रथमांत पद है वही विधेय होता है। स तो विधेय पद कौन सा है? दंत्य श। कैसे? प्रथमांत का कौन सा है? प्रथमांत स्तुत सर। चू ये है विधेय पद, विधेय बोधक पद। ओके, तो ठीक है। ओके, তাহলে আমাদের একটা নিয়ম বলা ছিল, হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য আমি প্রসঙ্গটা নিয়ে এলাম। অনুদিত সবর্ণস্যে চা প্রত্যয় এই সূত্রে কি বলা হয়েছে যে অবিধীয়মান অণ উদিচ্য সবর্ণস্যে বোধকও ভবতি, তাই তো? সেখানে অবিধীয়মান এই বিশেষণটা অণ এই পদের সঙ্গেই ছিল। কি বলা হয়েছিল যে উদিত বিধীয়মান হোক অথবা বিধীয়মান না হোক সব সময় কি করবে? নিজের সবর্ণকে বোঝাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অবিধীয়মান হলেও তু এটা নিজের সমস্ত সবর্ণকে বোঝাচ্ছে, আর এখানে চু বিধীয়মান হলেও চু এর দ্বারা সমস্ত সবর্ণের বোধ হচ্ছে। মনে আছে সকলের? কারোর মনে আছে কি? সকলের নয়, কারোর কি মনে আছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। তো সেটা বলা হয়েছিল, এই হচ্ছে তার ফল। ঠিক আছে, ওখানে যে বলা হয়েছিল না বিধীয়মান অণ প্রত্যাহারস্থ বর্ণ আর উদিত সবর্ণের বোধক হবে, কিন্তু অবিধীয়মান অণ প্রত্যাহারস্থ বর্ণের ক্ষেত্রেই, অণ প্রত্যাহারস্থ বর্ণের ক্ষেত্রেই নিয়ম ছিল যে বিধীয়মান হতে হবে কি অবিধীয়মান হতে হবে।
উদিতের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, উদিত বিধীয়মান হোক অথবা না হোক তবুও সবর্ণের বোধক হবে, এরকম বলা হয়েছিল। তো এখানে দেখতে পেলাম আমরা ফলটা দেখতে পাচ্ছি। হুম। তো এই হচ্ছে এর উদাহরণ আমরা দেখব। এটা মনে রাখলে অনেকটা বোঝা যাবে, উদাহরণ দেখলে আরো স্পষ্ট হবে। উদাহরণ হচ্ছে যেমন রামস শ্বেতে। রামস শ্বেতে, এখানে রামস দন্তস্ব আছে, তারপরে তালব্যস্ব আছে। তো এখানে কি হচ্ছে, সকারের জায়গাতে তালব্য সকার চলে অবশ্য। এসছে, দিয়ে রামস শ্বেতে এরকম রূপ হচ্ছে। অনেক সময় বিসর্গের পরে যদি হয় না, মূর্ধন্যস্ব থাকে, দন্তস্ব থাকে, তাহলে আমরা সেই বিসর্গটাকে তাল দন্তস্ব থাকলে দন্তস্ব করে নিই, তালব্যস্ব থাকলে তালব্যস্ব করে নিই, মূর্ধন্যস্ব থাকলে মূর্ধন্যস্ব করে নিই। তো এই সূত্রের দ্বারাই সেখানে হচ্ছে যে তালব্যস্ব হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই সূত্রের দ্বারা। রামস্যেতে, হরিষ্যেতে। হুম। ঠিক তেমনি রামহ যুক্ত চিনতি আছে, তাহলে দন্তস্যের পরে চ বর্গ আছে, তাহলেও কি হচ্ছে, দন্তস্যটা তালব্যস্য হয়ে যাচ্ছে, রামস চিনতি এরকম হচ্ছে। রামস চিনতি, রামস ছিনত্তি, ছ থাকলেও এরকম হবে, রামস ছিনত্তি। রামস যুক্ত ছিনত্তি, রামস ছিনত্তি, তালব্যস্য হয়ে যাবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি তালব্যস্য হয়ে গেছে। এখানে এই কার্ডটা দিতে হবে, এই কার্ডটা আসছে না। ঠিক তেমনি সৎ যুক্ত চিত, এখানে সৎ এটা হচ্ছে তবর্গ আছে, তারপরে চ চুনা যোগ আছে, চুনা যোগে বলেছে, মানে চুনা যোগে তালব্যস্য অথবা চ বর্গের যোগে, এখানে কি হচ্ছে, তার চ হয়ে যাবে। তাহলে তয়ের এখানে কি হয়ে যাচ্ছে, চ হয়ে যাচ্ছে। সৎ যুক্ত চিত, সচ্চিত। এই জন্য আমরা আগে দেখলাম না, এই যে ইত চ ছিল, ইচ্চ হয়ে গেল, উত চ ছিল, উচ্চ হয়ে গেল, এত চ ছিল, কি হলো, এচ্চ হয়ে গেছে। ইচ্ছে হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে তার উদাহরণ। এখানে তচ্চ আমরা বলি না, তচ্চ, তাহলে তৎচ, সেখান থেকে কি হচ্ছে, তচ্চ, এরকম বলছি। এরকমই সৎ যুক্ত চিত, সচ্চিত। সচ্চিত আমরা বলি না, সচ্চিত সুখ স্বরূপায়। ঠিক তেমনি শ্রাঙ্গীন জয়, এখানেও শ্রাঙ্গীন নটা হচ্ছে তবর্গীয় বর্ণ, তারপরে জ আছে চ বর্গ যোগে, নটার ইয়া হয়ে যাচ্ছে, শ্রাঙ্গীন জয় এরকম রূপ হচ্ছে। এই জন্য অনুস্বারের পরে যদি চ বর্গ থাকে, আমরা তার জন্য কি করি, সেই অনুস্বারের জায়গাতে চ চ বর্গের যে বর্গটাই। অন্তিম বর্ণ ইয়, সেটা করে নিই। তো এই সূত্রের দ্বারা সেটা হচ্ছে শ্রাঙ্গীন জয়, শ্রাঙ্গীন জয়। এই হচ্ছে এই সূত্রের উদাহরণ। গীতাতেও এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে। বা এরকম আমরা অনেক সন্ধি করতেও পারি, যেমন স্যার এটা কশ্চিৎ হবে একটা। হ্যাঁ, কশ্চিৎ, কহা যুক্ত চিত, কশ্চিৎ, এখানেও এই যে এরকম ভাবে হচ্ছে, এই সূত্রের দ্বারাই কাজ হচ্ছে সেখানে। কশ্চিৎ, কিঞ্চিৎ, হুম। কিঞ্চিৎ এখানেও কি হচ্ছে, মানে মাঝে আরো প্রক্রিয়া আছে, কিন্তু শেষে এই সূত্রটা আসছে, এরকম যেখানে হচ্ছে সেরকম ভাবে। হুম। আচ্ছা, আজকে আমি শেষে কিছু সন্ধি করতে দেবো, সেগুলো করে নিয়ে, সন্ধিচ্ছেদ যেগুলো কিছু দেবো করে নিয়ে আসতে হবে, কিছু সন্ধি করতে দেবো সেগুলো করে নিয়ে আসতে হবে, হ্যাঁ নাহলে স্যার, এটা দিন, এটা দিন, হবে কেউ এটা ভালো। না হলে।
কশ্চিৎ এটা বারবার ধরে এসছে, কশ্চিৎ কর্তুম অর্হতি। হুম, এই সূত্রের আর সেরকম উদাহরণ পাচ্ছি না। ভবিষ্যামः সর্বে, এখানে কি হবে? ভবিষ্যামः সর্বে। একটা বাক্য আছে, অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণ। এখানে কি সন্ধি প্রাপ্ত হচ্ছে? এই যে এই জায়গাতে প্রাপ্ত হয়েছে। কি হবে সন্ধি করলে এখানে? অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণঃ। উচ্চারণ করলে আমরা পাঠ করি যখন এরকম ভাবেই করি, বিসর্গের উচ্চারণ করি কি করি না, সেটা তালব্যস্য করে দিই। এখানে হচ্ছে এরকম ভাবেই হচ্ছে, শাশ্বতোয়ম, এরকম হয়ে যাচ্ছে। ঠিক তেমনই আরো কিছু পাওয়া যাবে, মানে খুঁজতে হবে। उच्चारणम হুম, उच्चारणम উচ্চারণ। হুম, उच्चारण उच्चारणम उच्चारणम इसका उच्चारण हो जाएगा ना सर। হুম, উচ্চারণ। सर হুম, सत प्लस जन का क्या होगा? सत प्लस जन। জয়ः। सज्जय। यह क्या होता है? पहले इस तकार का दकार हो जाएगा, त का ये कैसे लेते हैं सर, ये नहीं समझ में आता। द हो जाएगा। अब द के स्थान पर स्तोश्चुनश्चु, इस सूत्र से ज हो जाएगा, तो सज्जयः। पर सर हमने तो जो एग्जांपल आपने अभी कन्वर्शन में दिया, त से च में कन्वर्ट हो रहा है। हाँ, त से च में कन्वर्ट हो रहा है, और द से ज में भी तो कन्वर्ट हो रहा हाँ है। हाँ, द से ज में हो रहा है। द से ज में, तो पहले वो प्रक्रिया और कुछ है। अच्छा
तो सर कैसे किसका कैसे कन्वर्ट करेंगे, कैसे समझ में आएगा सर? आएगा सूत्र बाद में, जो आप जब आ जाएगा तो आपको पता अच्छा, चल जाएगा। ओके। और नहीं मिल रहा है कुछ भी? जगत जननी। हम्म, वो एक है। यहाँ पर भी पहले त का क्या हो जाएगा, द हो जाएगा, उसके बाद जननी, तो क्या हो जाएगा, जगत जननी। हम्म, ঠিক है, তো ये इसका उदाहरण और बाद में देखेंगे। ঠিক আছে, এরপরে সূত্র আসছে আমাদের একটা। হুম, তো এখানে কিছু কিছু নিষেধ আছে। নিষেধ আছে বলতে, এই যে আমরা স্তোষ্ঠুনাষ্টু সূত্র বললাম যে সকার আর ত বর্গের স্থানে সকার আর চ বর্গের যোগে সকার আর চ বর্গের আদেশ হবে। ঠিক আছে, তো আমরা আহ, সকারের পরে দন্তস্বকারের পরে যদি এই ছটা বর্ণ থাকে, তাহলে সেই দন্তস্বকারের জায়গাতে আমরা দেখছি তালব্য সকার আসছে, এরকম আমরা দেখেছি। তো এরই কিছু জায়গাতে নিষেধ আছে, সেই নিষেধটা বলার জন্য একটা সূত্র আছে 7। মানে সাক্ষাৎ আমরা অর্থটা দেখে নিচ্ছি, এর বেশি ব্যাখ্যা করছি না। 7 পরস্যে তবর্গস্যে চুত্তম নাস্যাৎ। ঠিক আছে, মানে হচ্ছে সকারের পরে যদি তবর্গ থাকে, তাহলে কিন্তু সেই তবর্গের মানে কি বলছে, সকারের পরে যদি তবর্গ থাকে, তাহলে সেই তবর্গের কিন্তু চবর্গের আদেশ হবে না। ঠিক আছে, শুধু সকারের পরে একটা নিষেধ করা হচ্ছে যে সকারের পরে যদি চবর্গ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পূর্বের যে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম আসবে না। যেমন একটা উদাহরণ বলা হচ্ছে 20 যুক্ত নহ, এখানেও তালব্যস্য আছে, তারপরে কি আছে, তবর্গ আছে। তাহলে তালব্যস্য আর তবর্গের যোগে তবর্গের কি হওয়া উচিত, চবর্গের আদেশ হওয়া উচিত ছিল। কিন্তু এখানে সূত্রের দ্বারা কি বললো, তালব্যস্যের পরে যদি তবর্গ থাকে, সেই তবর্গের কিন্তু চবর্গের আদেশ হয় না। এই জন্য এখানে চবর্গের আদেশ হবে না, বিষ্ণ এরকমই রূপ হবে, ঠিক তেমনি প্রশ্ন এরকমই রূপ হবে। না হলে কি হতো, এখানে তালব্যস্যের পরে যেহেতু তবর্গে আছে, তবর্গের স্থানে চবর্গের আদেশ প্রাপ্ত ছিল, সেটা নিষেধ করার জন্য একটা সূত্র হলো 7। 7 এখানে পঞ্চমীর এক বচন আছে, 7 পরস্যে তবর্গস্যে চুত্তম নাস্যাৎ, এরকম সূত্রের অর্থ। মানে তালব্যস্যের পরে যদি তবর্গ থাকে, সেই তবর্গের স্থানে স্তোষ চুনাশ্র এই সূত্রের দ্বারা যে চুত্ত আদেশ প্রাপ্ত ছিল সেটা হবে না। হ্যাঁ, বিষ্ণ প্রশ্ন এরকম উদাহরণ আছে, বাকি অন্যান্য জায়গাতে কিন্তু হবে। স্যার চুত্তটা মানে? মানে চ বর্গের ভাব যেটা, সেটা হচ্ছে কি, ত প্রত্যয় আছে এখানে, মানে তোয়া তলউ প্রত্যয় হয় না, যেমন গরুর ভাব যেটা আর কি, মানে গরুর ধর্ম কি হয়, গোত্র, ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ মানে কি, চবর্গ, তার যেটা ধর্ম সেটা হচ্ছে চুত্ত। চুত্ত। প্রত্যয় প্রকারীভূত ধর্মকে বোঝানোর জন্য শব্দ থেকে প্রত্যয় অথবা তল প্রত্যয় করা হয়। যেমন গরুর প্রকারীভূত ধর্ম যেটা, সেটা হচ্ছে গোত্র, মনুষ্যত্ব, ঠিক তেমন। আচ্ছা স্যার। ঠিক আছে, এখানে চ বর্গের আদেশ হয় না, এরকম বললে আরো বুঝতে সুবিধা হতো। এইরকমই হচ্ছে স্তোষ্ণস্যের মধ্যে আরেকটা সূত্র আছে, স্টুনাষ্টুহু।
স্টুনা স্টুহু, এখানেও स्तो স্টুনা স্টুনা স্টুহু এখানে বুঝতে পারছি, স্টুনা এখানে তৃতীয়ান্ত আছে, স্টুহু এখানে প্রথমান্ত আছে। স্তোহ স্টুনা স্টুহু এই সূত্র থেকে স্তোহ এটা অনুবৃত্তি হয়ে চলে আসছে, দিয়ে আগের মতোই সূত্র হবে। স্তোহ মানে সকারাত অবর্গস্য সকারাত অবর্গয়োঃ স্থানে সকারাত অবর্গয়োঃ আদেশः ভবতি স্টুনা যোগে, মানে সকারাত অবর্গের পরে যদি মূর্ধন্য সকার অথবা ট বর্গ থাকে তাহলে সেই সকার আর ত বর্গের স্থানে যথাক্রমে সকার আর ট বর্গের আদেশ হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, রামস ষষ্ঠঃ, এখানে রামস দন্তস্বকার আছে, তারপরে মূর্ধন্য স আছে, তাহলে স্তোহ মানে দন্তস্ব আর ত বর্গের স্থানে মূর্ধন্য স আর ট বর্গের আদেশ হবে যদি তার পরে মূর্ধন্য স অথবা ট বর্গের বর্ণ থাকে। যেমন রামস ষষ্ঠ, এখানে মূর্ধন্য স আছে, এই জন্য এখানেও দন্তস্বের স্থানে মূর্ধন্য স হচ্ছে রামস ষষ্ঠ। আমরা দেখি না অনেক সময়, বললাম না যে দন্তস্বের জায়গা বিসর্গ থাকলে সেই তার জায়গাতে দন্তস্ব হয়ে যায়, কোথাও কোথাও তালব্যস্য হয়ে যায়, কোথাও মূর্ধন্যস্ব হয়ে যায়, এই মূর্ধন্যস্ব হয়ে যাওয়ার এই সূত্র স্টুনা স্টুহু। রামস ষষ্ঠ, ঠিক তেমনি রামষ্টিকতে, রামঃ ছিল বিসর্গ, দন্তস্ব হয়ে গেছে রামস টিকাতে, এখানেও দন্তস্বের ট বর্গের যোগ আছে বলে মূর্ধন্যস্ব হয়ে গেল রামষ্টিকাতে। ঠিক তেমনি পেশ তা, তা আছে এখানে ত বর্গ মূর্ধন্যস্ব এর পরে ত বর্গের সঙ্গে মূর্ধন্যস্ব এর যোগ আছে বলে ত বর্গের কি হয়ে গেল ট বর্গ হয়ে যাচ্ছে পেশটা পেশটা। তৎ যুক্ত টিকা, এখানেও দ ছিল ত বর্গ, তার সঙ্গে ট বর্গের যোগ আছে বলে দয়ের কি হবে ট বর্গ হবে। তো এখানে প্রথমে দয়ের স্থানে ড হয়েছে, দ ছিল তাহলে তার ট বর্গ কি হবে ড হয়ে যাবে, তট টিকা হয়ে গেল। এই ডয়ের আবার একটা সূত্রের দ্বারা পরে আসবে, সেই সূত্রটা খরিচ, চ বর্গের আদেশ হয়ে মানে চর্তের আদেশ হয়ে যাচ্ছে, চর্ত হয়ে এখানে ডয়ের ট হয়ে গেল তট টিকা, তদ টিকা তট টিকা, এরকম ভাবে হচ্ছে। তো এই সূত্রটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্টুনা স্টুহু, স্তোহ স্টুনা যোগে স্টুহু স্যাৎ, মানে সকার আর ত বর্গের স্থানে সকার আর ট বর্গের আদেশ হবে যদি তারপরে সকার অথবা ট বর্গ থাকে। রামস ষষ্ঠ, রামষ্টিকাতে, পেষ্টা তার টিকা। ঠিক তেমনি চক্রিন ঢৌকাসে, এখানে কি ছিল চক্রিন, তারপরে ঢৌকাসে, এখানে ট বর্গ যোগ আছে, দন্তন্য আছে, এখানে দন্তন্যের কি হবে ট বর্গের আদেশ হবে ত বর্গের স্থানে, তাহলে দন্তনের স্থানে মূর্ধন্যের আদেশ হচ্ছে চক্রিন ঢৌকাসে, এরকম রূপ হচ্ছে। উদাহরণ একটা উদাহরণ এখানে দেওয়া নেই, আগে দেওয়া হবে। এই সূত্রটারও কিছু জায়গায় সংকোচ আছে, সেই সংকোচটা থাক, আমরা সংকোচটা পরে পড়বো, ঠিক আছে। একটা বার্তিকও আছে নিষেধের ক্ষেত্রে, সেই নিষেধের বার্তিকটাও আমরা পরে পড়বো। হ্যাঁ, এই বিষয়টা বেশি, এই একটা সূত্র আমরা দেখে নিই তার আগে।
একটা সূত্র আছে ঝলাম যশন্তে। ঝলাম যশন্তে। আচ্ছা, এরপর আরেকটা সূত্র আছে, লিখে দিচ্ছি। হুম। ঝলাম যশন্তে একটা সূত্র আছে। এই যে আমরা আগে দেখলাম না অনেক সময় তৎ ছিল, তারপরে তার স্থানে দ হয়ে যাচ্ছে কোথাও, সেখানে চ হয়ে যাচ্ছে। তো এই সূত্রটা বুঝলে একটু আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঝলাম যশন্তে, এখানে ঝলাম এখানে ষষ্ঠীর একবচন আছে, যশঃ প্রথমার বহুবচন আছে, অন্তে সপ্তমীর একবচন আছে। এখানে পদস্যে একটা সূত্র আছে, অধিকার, তার অধিকার এখানে চলে আসবে। পদস্যের সঙ্গে অন্তে এর অন্বয় হবে। পদস্যে অন্তে কি হয়ে যাবে, সন্ধি করলে পদান্তে এরকম হয়ে যাবে। সমাস করলে তারপরে সন্ধি, পদান্তে এরকম হয়ে যাচ্ছে। তার সঙ্গে ঝলামের অন্বয় হবে পদান্তে বিদ্যমানস্যে ঝল বর্ণস্যে। ঝলাম মানে হচ্ছে ঝল একটা প্রত্যাহার, ঠিক আছে। ঝল কি একটা প্রত্যাহার। ঝভাই থেকে শুরু করে হল পর্যন্ত যে সমস্ত বর্ণগুলো আছে তাদেরকে নিয়ে একটা প্রত্যাহার করা হয়েছে, যেটাকে ঝল বলছে। তার স্থানে কি হবে, যশ বর্ণের আদেশ হবে। যশ বলতে জবকটা 10 থেকে যে সূত্র আছে, সেই সূত্রে যে বর্ণগুলো আছে জ, ব, গ, ড, দ, এই 5টা বর্ণের আদেশ হবে ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে। কিন্তু একটা কন্ডিশন দিয়েছে কি, সেই ঝল প্রত্যাহারস্থ বর্ণকে পদের অন্তে থাকতে হবে, ঠিক আছে। পদের অন্তে থাকতে হবে। তাহলে পদের অন্তে যে ঝল প্রত্যাহারস্থ বর্ণ আছে তার কি হয়ে যাবে, যশ, যস্ত হয়ে যাবে। মানে জবকট ও দশ, এই 5টা বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণের আদেশ হবে, ঠিক আছে। যেমন এখানে বলা হচ্ছে ঝল বলতে কাদেরকে বলছে, তো শর্টকাটে এখানে বলা হয়েছে বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণ আর উষ্ম বর্ণ, ঠিক আছে। বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সমস্ত বর্ণগুলো হচ্ছে ঝল প্রত্যাহারে পড়ছে। আর উষ্ম বর্ণ মানে স, 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 হ, এদের স্থানে বর্গের তৃতীয় বর্ণ, জবকটা 10, এখানে সমস্ত তৃতীয় বর্ণ আছে, এই তৃতীয় বর্ণের একটা বর্ণের আদেশ হবে, ঠিক আছে। কিন্তু কখন আদেশটা হবে, তার জন্য একটা কন্ডিশন বলা হয়েছে কি, যে সেই ঝল প্রত্যাহারস্থ বর্ণকে পদের অন্তে থাকতে হবে, ঠিক আছে। পদের অন্তে থাকতে হবে। আর একটু শর্টকাটে জেনে নিই আমরা, তারপরে অস প্রত্যাহারস্থ বর্ণ থাকতে হবে, তাহলে সব জায়গাতে ভালো। কি হবে, অস প্রত্যাহারস্থ বর্ণও থাকতে হবে। যেমন সূত্রের অর্থটা আরেকবার বুঝে নিতে হবে। সূত্রের অর্থ হচ্ছে অতটাই, এটা হচ্ছে একটু শর্টকাটের জন্য বলা হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। যে পদান্তে যদি ঝল প্রত্যাহারস্থ বর্ণ থাকে, মানে ঝ, ভ, ঘ, ঢ, ধ, খ, প, ছ, ঠ, থ, চ, ট, ত, ক, প, এই সকল বর্ণ থাকে, আর স, স, স আর হ। তারপরে যদি অস প্রত্যাহারস্থ বর্ণ থাকে, অস প্রত্যাহারস্থ বলতে অয়ুণ থেকে শুরু করে কতদূর পর্যন্ত, জবকট 10, অতদূর পর্যন্ত কোনো বর্ণ থাকে, তাহলে সেই ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে যশ প্রত্যাহারস্থ বর্ণের আদেশ হবে। যেমন উদাহরণ এখানে বলা হচ্ছে বাক যুক্ত ঈর্ষাহ। বাক এখানে কি আছে, ক আছে, এই কটা ঝল প্রত্যাহারস্থ বর্ণ কিনা, হ্যাঁ স্যার। ঝল প্রত্যাহারস্থ বর্ণ। কারণ ঝল প্রত্যাহারে কি কি থাকছে, বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর স, 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 হ। তাহলে কটা ঝল প্রত্যাহারস্থ বর্ণ। আর বাক এটা প্রথমার, যদিও এখানে সমাস হয়েছে, বাচাম ঈশাহ, বাগ ঈশাহ রূপ হয়। তো সমাস হলে কি হয়, সমাস হলে একটা জিনিস মনে রাখতে হবে, সমাস যেখানে হয়
সেখানে বিভক্তির সমাস একটা বিগ্রহ হয়, তো তো সেই বিগ্রহের পরে যখন সমাস সংজ্ঞা করা হয়, সেখানে যে বিভক্তি আছে সেই বিভক্তির লোপ হয়ে যায়। বিভক্তি লোপ হয়ে গেলেও তাকে কিন্তু আমরা সুবন্ত হিসাবে ধরে নিই আর সেটাকে পদ বলে মানি। ঠিক আছে, তো ঠিক এখানেও সেরকম বাচাম ঈশহ এই বিগ্রহে এখানে সমাস সংজ্ঞা হবে। সমাস সংজ্ঞা হয়ে গেলে বাচাম, এখানে যে ষষ্ঠী বিভক্তি ছিল তার লোপ হয়ে যাবে। তারপরে যে ওখানে কি শব্দ বাচ, তার প্রথমে আর এক বলছে না বাক, এটা হয়। ঠিক আছে, হ্যাঁ সেখানে চকারের যদিও সেখানে বিভক্তির লোপ হয়ে গেছে, বিভক্তির লোপ হয়ে গেলে সেটাকে তো আর সুবন্ত বলে বুঝবো না। সুবন্ত যদি না হয় তাহলে পদসংজ্ঞাও হবে না, কিন্তু সমাসের ক্ষেত্রে সেরকম নয়। যদিও সেখানে বিভক্তির লোপ হয়ে গেছে, তবুও সেটাকে আমরা পদ হিসাবে ধরে নেব। ঠিক আছে, তো এখানে যে কট আছে সেটা পদান্তে বিদ্যমান ঝল প্রত্যাহারস্থ বর্ণ হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। তারপরে অস প্রত্যাহারস্থ বর্ণ আছে, এই জন্য এই কয়ের স্থানে মানে ঝল প্রত্যাহারস্থ বর্ণের স্থানে কি আদেশ হবে? যশ প্রত্যাহারস্থ বর্ণের আদেশ হবে। তো এখানে ক আছে আর যশ প্রত্যাহার কি কি আছে? জ, ব, গ, ড, দ। তাহলে এখানে কয়ের স্থানে কোন বর্ণের আদেশ হবে? তো এখানেই আমাদের উচ্চারণের স্থান দেখতে হবে প্লাস বাহ্য প্রয়ত্ন দেখতে হবে। উচ্চারণের স্থানে যদি হয়ে যায় তাহলে স্থান দেখেই করে নিতে হবে। কয়ের উচ্চারণ স্থান কি আছে? জিহ্বা। অকুহ বিসর্জনম তাল কণ্ঠ, কণ্ঠ। কণ্ঠ। আর জয়ের জবকট দোষ, এখানে কার কণ্ঠ আছে? सर तालु জয়ের হচ্ছে কি তালু, কণ্ঠ কার আছে? গয়ের কণ্ঠ আছে। ঠিক আছে, গয়ের কণ্ঠ, কারণ অপুহ বিসর্জনীয় নাম কণ্ঠ। অপু, উপু মানে কি? ক বর্গ, গটা অবর্গ। বর্গ করছে, তাহলে তার আদেশ হচ্ছে এখানে কয়ের জায়গাতে গ হয়ে যাচ্ছে। এরকমই বাঘ ঈশহ এরকম রূপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকমই আমরা আগে দেখেছিলাম। এই যে এখানে জগৎ জননী, এই তটার প্রথমে কি হয়ে যাবে? দ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তো জগৎ এখানে ত আছে, তটা কি? ঝল প্রত্যাহারস্থ বর্ণ, তারপরে জ আছে। ঠিক আছে, তাহলে তয়ের স্থানে কি হয়ে যাবে? জটা আমাদের অস প্রত্যাহারে পড়ছে কিনা? হ্যাঁ স্যার। পড়ছে তো, তার জন্য তটার প্রথমে কি হয়ে যাবে? আগে যশ, যশ আদেশ হবে। তাহলে যশ বলতে তয়ের স্থানে এখানে জব। দেখতে হবে দ চলে আসছে। যে জগৎ জননী, তারপরে এই সূত্রের দ্বারা কাজ হচ্ছে জগৎ জননী। ঠিক তেমন এখানেও সদযুক্ত জয় সজ্জয়। ঠিক আছে, আর সদযুক্ত চিত এখানে হচ্ছে না, সদযুক্ত চিত এখানে হচ্ছে না। এখানে তয়ের জায়গায় তো দ হচ্ছে না, কেন? কেন হচ্ছে না? কি বলা হয়েছে? ঝল প্রত্যাহারস্থ পদান্তে যদি ঝল থাকে, তারপরে যদি অস থাকে, অস থাকে। চটা অস কি? না স্যার। অস নয়, জবকটা দশের মধ্যে পড়ছে না, তারপরে আছে না। চটা ত। এই জন্য এখানে কিন্তু হচ্ছে না, এখানে সাক্ষাৎ স্তোষ্ট্রুনাশ্রু সূত্রের দ্বারাই সৎচিত হয়ে যাচ্ছে। হয়, হ্যাঁ। ঠিক আছে, আর এখানে কিন্তু আগে দ হচ্ছে, তারপরে সেই দয়ের জ হচ্ছে সজ্জয় জগৎ জননী। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঝুলাম যশন্তে। ঠিক তেমনি দিক যুক্ত অম্বরহ, এখানেও দিগম্বরহ। সম্রাট যুক্ত ইচ্ছতি, সম্রাট ইচ্ছতি। টয়ের কি হয়ে যাচ্ছে? দ হয়ে যাচ্ছে। জগৎ যুক্ত অম্বা, জগদম্বা। তৎ যুক্ত ছিল তৎযুক্ত अस्ति।
তৎযুক্ত আমরা যদি অস্থি করি এখানে, তাহলে কি হয়ে যাবে? তদস্থি হয়ে যাবে। ভগবত যুক্ত গীতা, ভগবত গীতা এখানেও। শুভ যুক্ত অন্তঃ, সুবন্তঃ আমরা বলি না, সুবন্ত বলছি। ত্রিষ্টুপ, ত্রিষ্টুপ। শস, এটাও কি হচ্ছে? ষড হয়ে যাচ্ছে। ষড যুক্ত, শস যুক্ত আননঃ, ষড়াননঃ আমরা বলি। ষড়াননকে কার্তিকের আরেকটা নাম, ষড়াননঃ। আনন্দ মানে হচ্ছে মুখ, ছোটা মুখ চায়। এই হচ্ছে ঝলাম যশন্তে এর উদাহরণ। এইরকমই আরেকটা সূত্র আছে যেটা আমাদের একটু জেনে রাখতে হবে। খরিচ, খরিচ, ঠিক আছে। এখানে হচ্ছে ঝলাম যশন্তে থেকে এখানে ঝলাম এই পদটা চলে আসছে, আর চরহ এই পদটাও এখানে চলে আসছে। খরি পরে ঝলাম চরহ ভবন্তি। অস থাকলে কি হয়ে যাবে? তার যশ হয়ে যাবে। আর যদি খর পরে থাকে, ঠিক আছে, খর প্রত্যাহারস্থ বর্ণ যদি ঝল প্রত্যাহারস্থ বর্ণের পরে থাকে, তাহলে সেই ঝলের জায়গাতে কি হয়ে যাবে? চর বর্ণের আদেশ হবে। চর এটা হচ্ছে একটা প্রত্যাহার। খর, ঝল, চর সবগুলো কি এক একটা প্রত্যাহার। খর প্রত্যাহারে কি কি বর্ণ? ঝল প্রত্যাহারে তো এগুলো পড়ছে, তারপরে খর প্রত্যাহার থাকতে হবে এখানে। পরে কি হতে হবে? খর থাকতে হবে। তাহলে কি হয়ে যাবে? তার স্থানে চর হবে। চর বলতে বর্গের প্রথম বর্ণ। চর বলতে কি? বর্গের প্রথম। আর কি কি? খ, ফ, ছ, ঠ, ত, চ, ট, ত, ছোট ত। হ্যাঁ। ক, প, আর সা সা সা। হ্যাঁ, তাহলে তিনটে। বর্গের প্রথম। হুম, এই তিনটা এই সমস্ত বর্ণের আদেশ হবে যদি পরে কিন্তু খর বর্ণ থাকতে হবে, ঠিক আছে। উদাহরণ আমি বলছি। হুম, আচ্ছা, এই উদাহরণ আমাদের আসবে পরে। এখানে আমাদের উদাহরণ আসবে, ঠিক আছে। তার আগে আমরা একটু বলে দিচ্ছি এখানে।
এখানে উদযুক্ত স্থানম আছে, এখানে যে দোকারটা আছে সেই দোকারটা ঝল প্রত্যাহারে পড়েছে, আর এটা হচ্ছে উদ একটা অব্যয়, তার জন্য এটা কি পদ, আর পদের অন্তে আছে ঝল দ, তারপরে খর আছে এই, হ্যাঁ খর প্রত্যাহারস্থ বর্ণ আছে দন্তস্ব, তাহলে এর কি হয়ে যাবে চর্ত হয়ে যাবে, দিয়ে উত হয়ে যাবে, তারপরে স্থানম, তারপরে আরো প্রক্রিয়া হয়ে উত্থানম, এরকম রূপ হবে। ঠিক আছে, ঠিক তেমনই আরো এখানে পাওয়া যাবে। শর্ট সন্ধি আমরা বলি তো, শর্ট সন্ধি, ষষ্ শব্দের সংখ্যাবাচক যে ষষ্ শব্দ আছে, এই শব্দটা কেউ দেখেছেন কি ষষ্? তারই প্রথম আর এক বচনের শর্ট এই রূপটা হয়, ঠিক আছে, তার সঙ্গে সন্ধি এরকম যোগ করলে কি হবে, ডটা হচ্ছে কি ঝল প্রত্যাহারস্থ বর্ণ পদান্তে আছে, তারপরে খর আছে বলে কি হয়ে যাবে তার শর্ট সন্ধি, ঠিক আছে, এরকম হয়ে যাবে, এরকম আমরা আগেও দেখেছি। এই যে এখানে না, এখানে নয়, এরকম উদাহরণ আরো আমি বলছি। যেমন তৎচ, এখানে প্রথমে কি হচ্ছে দয়ের ত হচ্ছে তৎচ, তারপরে তৎচ, ঠিক আছে, এরকম হচ্ছে। প্রথমে তৎ চ ছিল, দয়ের পরে চ থাকার জন্য এখানে কি হলো খর পরে আছে, চটা খরের মধ্যে পড়ছে কিনা, আর এটা পদান্তে ঝল, তার জন্য তার প্রথমে ত হয়ে গেল, তারপরে স্তোষ চুনস্ব এই সূত্রের দ্বারা তচ্চ এরকম হচ্ছে। এরকম আরো আসবে, তো এই দুটো সূত্র একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, অতদূর পর্যন্ত আজকে রইল, এই খরিচ পর্যন্ত। ঠিক আছে, আজকে আমি কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো সকলে লিখুন। বলছি সেটা শুনে শুনে লিখবেন, সমস্ত কিছুর কাজ দেওয়া হচ্ছে। ঠিক আছে স্যার। যা যা সন্ধি পড়ানো হয়েছে সমস্ত কিছু।
सर नंबर 10 जो आप एक साथ लिखा रहे हैं, ये सारा एक साथ ही वापस संधि होगा इनका भी? नहीं, एक अलग अलग है, सब सब अलग अलग है। अच्छा, मतलब आप कंटिन्यू कर दे। ओके। हम्म। স্যার এই লেখাটার পিডিএফ তো আসবে না? हम्म। এই যে সন্ধিটা দিচ্ছেন লেখাটির পিডিএফ তো আসবে? लिखाटा মানে এই যে पीडीएफ সন্ধিগুলো आप ग्रुप में शेयर करेंगे ना, वो पूछ रहे हैं। फिर भी लिख लीजिए। सर लिख लिए। सर इतना तो करने दीजिए, आप तो दिए ही जा रहे हैं। 21টা হয়ে গেছে স্যার। ठीक है, तो फिर इतना ही रहने दीजिए। और भी कुछ मतलब पूरा सूत्र अभी भी कवर नहीं हुआ है, ठीक है, जितना भी हुआ है। স্যার ठीक है পরের सर, পরের क्लासे দিয়ে चलो हम দেবেন। लोग ट्राई तो कर ले सर, हम लोग इतना तो ट्राई कर ले सर। ठीक है, ठीक হ্যালো है। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, স্যার একটা প্রশ্ন আছে। কি? স্যার ওই যোগ টিকার যে উদাহরণটা আছে স্যার, ওইখানে যে তয়ের জায়গায় ট বর্ণটা হলো, তো স্যার ওখানে তো সূত্রে বলছে যে ট বর্গ হতে হবে, মানে ট বর্গের মধ্যে যে কোনো নির্দিষ্ট বর্ণ সেটা তো স্যার বলেনি, তো টয় বর্ণ কেন হলো? ট এখানে বর্গের মধ্যে তো বাকি বর্ণগুলো হতে পারতো। হ্যাঁ, সেটাই তো বললাম যে বাকি বর্ণগুলো কেন হবে না, এখানেও তো দেখতে হবে। ওই জায়গাটা স্যার আমি বুঝতে পারছি না। সব জায়গাতেই এখানে এই যে এই ক্রমটা দিয়ে দেওয়া হয়েছে না, হ্যাঁ স্যার। এর আগে সূত্রতে দেখানো হলো যেটা, এই যে দন্তস্বের পরে যে কোনো ছোট বর্ণ থাকলে দন্তস্বের জায়গাতে কিন্তু চ হবে না, দন্তস্বের জায়গাতে তালবস্যই হবে। ঠিক হ্যাঁ, তেমনি এটাও স্যার বুঝতে পেরেছি যে দন্তস্ব জায়গায় তালবেশই হবে, ওই ঠিক ট বর্গের জায়গায় ট বর্গ হবে। ঠিক তেমনি ওখানেও যেখানে যেমন তয়ের জায়গাতে চই হচ্ছে, থয়ের জায়গাতে ছয় হবে, দয়ের জায়গাতে জ হবে, ঠিক তেমনি এখানেও দয়ের জায়গাতে ডয়েই হবে, মানে যে বর্গের যে বর্ণ আছে সেই বর্গের সেই স্থানের বর্ণই আসবে। এটা তৃতীয় বর্ণ যেহেতু দ, তার স্থানে
ট বর্গের তৃতীয় বর্ণই আসবে, ঠিক আছে? তাহলে তয়ের জায়গাতে কি হলো, ড হলো, তারপরে আবার সেই ড এর জায়গাতে ট হচ্ছে। এখানে কেন হলো? এই যে খরিচ বলেছিলাম না, দেখুন इसमें तो এখানে। प्रथमा आ गया है, लेकिन सर ये ट হুম, তাহলে প্রথমে হচ্ছে प्रथम কি वर्ग ছিল, आ गया ना। তদ টিকা এই দশাতে ছিল। এখন এখানে আমাদের তদ টিকা এই জায়গাতে আগে কি করতে হবে, ট যেহেতু এটা কোন ট, এটা অস্প্রত্যাহার আছে কি? नहीं सर। নেই হ্যাঁ, খর প্রত্যাহারে আছে, তাই তো? ট হ্যাঁ স্যার, বর্ণ খর প্রত্যয় খর আছে। প্রত্যাহার আছে, এই জন্য এখানে আগে আমাদের তৎ করে নিতে হবে, তৎ যুক্ত টিকা। এরপরে আমাদের টুনাস টু এই সূত্রের দ্বারা তকারের জায়গাতে টকার হচ্ছে তট টিকা, তট টিকা, ঠিক আছে? বোঝা গেল কি? হ্যালো, স্যার একবার দেখতে হবে আমাকে, মানে ঠিক ক্লিয়ার হচ্ছে না। প্রশ্নটা কি বলুন না? প্রশ্ন স্যার ওটাই, মানে সূত্রে তো স্যার বলছে ত বর্গের জায়গায় ট বর্গ হবে, হুম, কিন্তু ওখানে নির্দিষ্ট করে বর্ণগুলো হচ্ছে ওইখানেই। যথাক্রমে হবে। যেমন আমরা আগে দেখলাম তো, আগেরটা বুঝলেন কি, স্তোষ চুনাষ্টু, সেটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওখানে তো স্যার সেমটাই হচ্ছে, মানে ওই যে বর্গটা আছে, মানে তয়ের জায়গায় যে চ বর্গ হবে সেখানে তো স্যার সেমই হচ্ছে। এখানেও সেরকমই হবে, যেখানে স্থানী আর আদেশের সংখ্যা সমান সমান হয়, ঠিক আছে? হুম। স্থানী আর আদেশের সংখ্যা সমান সমান হয়, সেখানে যথাক্রমে আদেশ হবে। যেমন এখানে আপনি দেখুন, আপনি এই জায়গাটা বুঝতে পারলে তো এই জায়গাটা তো অবশ্যই বুঝতে পারবেন। এখানে স্থানী হচ্ছে কি, স্তু, স্তু, তাই তো? স্তহ, স্তহ মানে হ্যাঁ। স্থানী, ত, থ, দ, ধ, ন, এগুলো হচ্ছে স্থানী, ঠিক আছে? আদেশ কি, স, চ, ছ, জ, ঝ, ঞ। স্থানীর সংখ্যা এখানে যে, যেটা আদেশের সংখ্যা সেটাই তো। হ্যাঁ। তাহলে নিয়ম হচ্ছে, যেখানে স্থানীয় আর আদেশের সংখ্যা সমান সমান হবে সেখানে যথাক্রমে আদেশ হবে। যথাক্রমে আদেশ হবে বলতে, যেহেতু সূত্রের নির্দেশ আছে কি, স্তোহ মানে স, ত, থ, দ, ধ, ন, তার স্থানে কি বলছে, চু হবে। চু বলতে তালব্যস্য, চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে সকারের জায়গাতে তালব্যস্য হবে, তোকারের জায়গাতে চ হবে, থকারের জায়গাতে ছ হবে, দোকারের জায়গাতে জ হবে, ধয়ের জায়গাতে ছ হবে, নকারের জায়গাতে ইয় হবে। ঠিক তেমনি এখানেও, এখানেও কি হয়েছে, স্তোয়ের জায়গাতে টু হবে, তাই তো? তাহলে sto হুম। বলতে স, ত, থ, দ, ধ, ন, তার জায়গাতে টু হবে বলতে স, ট, ঠ, ড, ঢ, ণ। তাহলে স এর জায়গাতে মূর্ধন্য স হবে, ত এর জায়গাতেও কি হবে, ট হবে, থ এর জায়গাতে ঠ হবে, দ এর জায়গাতে ঢ হবে। এরকম ভাবে আদেশ হবে, কারণ কি এখানেও স্থানীয় আর আদেশের সংখ্যা সমান সমান। বোঝা গেছে কিনা? এই জন্য এখানে আচ্ছা। ত এর জায়গাতে ট হচ্ছে, ব্যাস। আর যদি আপনার সেরকম না ইচ্ছা হয়, তাহলে আপনি উচ্চারণের স্থান দেখতে পারেন। উচ্চারণের স্থান একই আছে, প্রয়ত্ন একই আছে, তাহলে সেই ক্ষেত্রে অনেক মুশকিল হবে। তয়ের তো সবগুলো সবর্ণ, তয়ের সবর্ণ কি কি আছে, তয়ের ট, হ্যাঁ, তাহলে তয়ের জায়গাতে ট হতে হবে। তয়ের উচ্চারণ স্থান আলাদা, টয়ের উচ্চারণ স্থান আলাদা, তাহলে স্থান ভেদে দেখা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, স্যার বাহ্য, তয় তো, ত তো দন্ত হবে আর ট তো হচ্ছে মূর্ধা, ওদের তো উচ্চারণের সঙ্গে এক হবে না। হচ্ছে না তো। এই জন্যই তো নিয়ম করা হচ্ছে, যেখানে স্থানীয় আর আদেশের সংখ্যা সমান সমান, সেখানে আমাদেরকে অন্য কিছু দেখতে হবে না, ওই যথাক্রমে যেমন ক্রম আছে সেই ক্রমেই আদেশ করতে হবে, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? আর যদি আপনি বাহ্য প্রয়ত্ন দেখেন, তাহলে তয়ের বাহ্য প্রয়ত্ন কি আছে,
বিবার, শ্বাস, অঘোষ হ্যাঁ স্যার, বিবার, শ্বাস, অঘোষ তিনটে আছে। তিনটে আছে, আর অল্প প্রাণ, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, অল্প আর প্রাণ, হ্যাঁ অল্প প্রাণ। হ্যাঁ, আর টয়েরও বিবার, শ্বাস, টয়রোসিন, টয়রোসিন। সেম, তার জন্য এখানে ট হচ্ছে, এটাও বলা যেতে পারে। তয়ের জায়গাতে ট হবে কেন? কারণ এদের বাহ্য প্রয়ত্ন সমান সমান। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে এইভাবে তার এখানে। মানে স্যার এখানে তুল্যাস্য প্রযত্ন সমন্বয় এই সূত্রটাও মানে হতে পারে, হুম, যেহেতু প্রযত্ন সেম হচ্ছে সেই জন্য। কিন্তু ওই সূত্রের এখানে কাজ নেই, এখানে কাজ হচ্ছে যথাসংখ্য মনুদেশের সমানাম, একটা সূত্র আছে। যথাসংখ্য মনুদেশের সমানাম, এই একটা সূত্র আছে। এই সূত্রে কি বলা হচ্ছে, আমি যে অর্থটা বললাম, যেখানে স্থানীয় আর আদেশের সংখ্যা সমান সমান, সেখানে যথাক্রমে আদেশ হবে। ও যেমন এচয় বা আবহাওয়া, এই সূত্রে আমরা দেখেছিলাম। স্যার, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে, তাহলে আজ এখানেই রইলো। धन्यवाद महोदय। হুম, ধন্যবাদ সকলকে। আচ্ছা, হ্যাঁ শুভরাত্রি। শেষের দুজন কে এসছেন, তাদের রেজাল্ট দেওয়া আমি হয়নি। স্যার, আমি প্রণবেশ স্যার। হ্যাঁ, আপনি আরেকজন, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, আরেকটা কথা বলার ছিল, বুধবারে স্যার আমি থাকতে পারবো না একটা কাজে, তো আচ্ছা, পরবর্তী সময় আমি সন্ধিটি পাঠিয়ে দেবো। কিন্তু আরেকটা প্রবলেম স্যার, আমার অনেকগুলি উচ্চারণে প্রবলেম, মানে সংযুক্ত অক্ষরগুলো এখনো মানে বুঝতে কঠিন হয়ে যায়। আরেকজন কে এসছেন? স্যার আমার প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ, কি নাম? জুলি পালুই, 13। হ্যাঁ, আপনার হয়েছে। আহ, ঠিক আছে। আজ 5 জনই কি উপস্থিত ছিলেন? আপনারা তো সন্ধ্যাবেলা ছিল মনে হয়, দেখছিলাম। কে কে? ছন্দা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি চলে গেল। ঠিক ঠিক, উনি ছিলেন। আচ্ছা, ঠিক আছে। স্যার শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি সকলকে।